মাইরে খাসিস, ওমা কামড়ে দিবার পাইস নাই? আবার ফাইট ব্যাক করতে শিখছি। ফাইট ব্যাক। নির্মাণ কর্মটুকু নিয়ে আমার কাজ, এটি আমার দায়। সেই দায়টুকু আমি আপনাদের সামনে আজকে হাজির হওয়াটাও সেটি একটা আমার দায় ছিল। বারবার অন্যত্র আমি বলে থাকবো, কয়েকবার বলেছি, আমার জন্ম বাংলাদেশের জাতিরাষ্ট্র গঠনের কাছাকাছি সময়। তো এটি আমার সারাটা জীবন, আজকে বাংলাদেশের যে 50 বছর পূর্তি, তো এইখানে এই সময়ে দাঁড়িয়ে আমার হয়তো আমার নিজের সময়টুকু একটু রিড করা, তার পর্দায় ইমপ্রিন্ট করা আমার কাজ। দর্শকদের বলবো যে তারা হচ্ছে বাংলাদেশের এই স্বাধীনতার অনুসঙ্গতি তাদের সারা জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। তারা ফের পরখ করে দেখতে পারেন তার এই সময়ের অংশটুকু আমরা কতটা নিকটবর্তী, কতটা দূরে, এটি আরেকবার দেখবার জন্য হয়তো আমন্ত্রণ জানাতে পারি মাত্র। আমি মনে করি যে পরিচালক এখানে পুরোপুরি সফল। কারণটা হলো যে এই ছবিটা যখন দেখছিলাম আমি এই সময়টার মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমরা মুক্তিযুদ্ধে যত সিনেমা দেখেছি মানে মনে হয় যে অনেক কিছু আরোপিত, কিন্তু এই ছবিটা খুব ন্যাচারাল ছিল। এখানে আমার কোনো একটা জায়গাতেই মনে হয় নাই যে এখানে কোনো কিছু আরোপিত ভাবে, মানে ওই ফিলিংসটা আমার হয় নাই। তো খুবই ন্যাচারাল একটা মানে সময়ের মানে খুব ন্যাচারাল ভাবে ছবিটা গেছে। এবং আমি খুব মানে ছবিটা দেখার সময় ছবিটার মধ্যে ঢুকে গিয়েছিলাম। এই কারণে আমার কাছে মনে হয় যে একজন পরিচালকের এখানেই সফলতা, যে একজন দর্শক দেখার সময় সেই ছবির মধ্যে সে যদি ঢুকে যায়, এটাই একজন পরিচালকের সবচেয়ে বড় সফলতা। এছাড়াও আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটাতে কোনো একটি ক্যারেক্টার, মানে হয় না যে আমাদের সিনেমায় তো একজন নায়ক থাকে, একজন নায়িকা থাকে, তো এই সিনেমায় কোনো একজন নায়ক একজন নায়িকা নাই। মানে প্রত্যেকটা ক্যারেক্টারই আমার কাছে মনে হয়েছে যে এটা মানে সাধারণ মানুষ, কাউকে আমার নায়ক নায়িকা মনে হয় নাই। এবং প্রত্যেকের স্ট্রাগলটা যার যার জায়গা থেকে, প্রত্যেকটা ক্যারেক্টার তার ওই যুদ্ধের সময়ে তার পরিস্থিতিটা মানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। তো সবকিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। মায়ারানী করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমাদের দেশের মানুষ কি কষ্টটা, কি যুদ্ধটা করেছিল। শুধু রাইফেল হাতে যুদ্ধ ছিল না, মানুষের যে মানবিক সামাজিক যে কষ্টটা হয়েছিল সেটা আমি ফিল করতে পেরেছি। আমার চরিত্রটা আমি কীরকম ফুটিয়েছি আমি জানি না, দর্শক বলবে, কিন্তু এটা দেখা উচিত সবার। এখনকার মানুষের যে বাচ্চারা সেই সময় ছিল না, পরবর্তী সময়ে জন্ম নিয়েছে, তাদেরকে আমি অনুরোধ করব এটা দেখলে অনুভব করতে পারবে যে আমরা কি কষ্টের মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছি। যে ছবিটা আজকে হলে আমরা এভাবে নিয়ে আসতে পারবো কখনো ভাবিনি। সো এইটাতে শিল্প নির্দেশনা, প্রোডাকশন ডিজাইন এন্ড অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে কাজ করতে গিয়ে আতিক ভাইয়ের সাথে আমার আসলে দীর্ঘদিনের জার্নি, এটা একটা বন্ধুত্বের জার্নি। সো এই জার্নি থেকে আমাদের দুজনের আসলে কোনো কিছুই মুখে বলতে হতো না। এই ছবিতে কাজ করতে গিয়ে আমরা আসলে ইশারায় অনেক কিছু বুঝতে পারতাম। সো আমরা আশা করব যে বাংলাদেশের সমস্ত মানুষ আসলে এই ছবিটা দেখবার জন্য চেষ্টা করবে। তাহলে একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করছিলেন যে এত কম হল কেন, আসলে হল সংখ্যা যে কোনো দিন বেড়ে যেতে পারে যদি সেটা মানুষ দেখতে চায়। আমরা আশাবাদী এবং আমরা সবার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই ছবিটা ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে। সো আপনারা এসে ছবিটা দেখবেন এবং আপনাদের কেমন লাগবে এটা জানাবেন, তাহলেই আমাদের সার্থকতা। আমি যে চরিত্রটায় অভিনয় করেছি এটার নাম হচ্ছে রেবা, এবং আমি কতটুকু রেবা হয়ে উঠতে পেরেছি এটা আসলে দর্শক হলে এসে দেখে তারপরে আসলে এটা দর্শকদের উপর ছেড়ে দিলাম যে আমি আসলে কতটুকু হয়ে উঠতে পেরেছি। স্বাধীনতার ঘোষণা লিখেছেন নঈম গহর, আমি তার মেয়ে, সুতরাং যুদ্ধের সাথে আমার অঙ্গাঙ্গিকভাবে মানে জড়িত। লাল মোরগের ছুটি, ঠিক লাল মোরগটা যেন আমি দেখেছিলাম যে স্বর্ণ অলঙ্কার নিয়ে আমি বলছি আসসালামু আলাইকুম, আপনি কলমা পড় লিয়া না, বহুত আচ্ছা হুয়া, সুবহান আল্লাহ, আল্লাহ নে খুশ হওয়া। এই আমাদের ভাষা না, আমাদের ভাষা বাংলা ভাষা। আমরা সুবর্ণ জয়ন্তী করছি, লাল মোরগের ঝুটির পিছনে আপনারা সবাই, খালি ক্যামেরার পিছনে না, সব বাংলাদের যেন হলে হলে ছুটে। জয় বাংলা। কৃতজ্ঞতা শুরু হয় প্রথম যখন আমরা বাথরুমের ছবি শুটিংয়ে যে গল্পটা শুনি, সেই কৃতজ্ঞতা শুরুটা
তারপরে আমরা ছবিটা তথ্য মন্ত্রণালয়ে জমা দিই। তথ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা, সেখান থেকে শুরু করে আমরা ছবিটা শুরু করে আবার আমরা হতাশ হই, যাদের কারণে হতাশ হই, যারা আমাদের সহযোগিতা করেনি আমি তাদেরকেও কৃতজ্ঞতা চাই। আমি হতাশ হয়েছিলাম বলে 5টা বছর আরো পাঠিয়ে করতে পেরেছিলাম। এর পিছনে তারপরে যে আমরা 5 বছর পরে আবার কাজটা শুরু করলাম, আমাদের সাথে যারা একদম মুক্তিযুদ্ধের মতো যার যা ছিল তাই নিয়ে আমাদের ছবিটা করার জন্য এসেছিল। আমাদের ছিল কুষ্টিয়াতে আমাদের সাথে ছিল কুমকুমাপা, ময়মনসিংহে আমাদের সাথে ছিলেন খায়রুল ভাই, টাঙ্গাইলে আমাদের টাঙ্গাইলের এলাকাবাসী যুবরাজ, শামীম, তারপরে আর টিমের তো সবাই আছে, যার আমাদের ক্যামেরায় শাহবাজি, সুমন সরকার, রাজু, তারপরে মেকআপে ছিল মিলন, আর ফারুক ভাই তো ছিলেনই, তারপরে আমরা তাকে হারিয়েছি। এছাড়া ছিলেন আমাদের শুটিং এর সময় ছিলেন আরো যারা ছিলেন, তারা প্রত্যেকেই মানে কেউই যে একটা সিনেমা করতে এসেছি অনেক কিছু পাওয়ার আশায় এসেছিলাম, তাদের একটাই চাওয়া ছিল, একটাই পাওয়ার ছিল যে কাজটা শেষ হোক, আমরা কাজটা পর্দায় নিতেছি। কৃতজ্ঞতার আমার কোনো শেষ নেই এবং আজকেও আমি কৃতজ্ঞ, এতগুলো মানুষ এসছে আমার কাজটা দেখতে। আমি আরো কৃতজ্ঞ থাকবো যদি আসলেই আমরা বাঙালির জন্য কোনো একটা ছবি করে দিতে পারি যেটা সবাই হলে এসে দেখতে চাইবে, তাদের প্রথমে আতিক ভাই আমাদের সৃজনশীল এই চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার মধ্যে একজন সবচেয়ে সৃজনশীল মানুষদের একজন, এবং দীর্ঘ সময় ধরে উনি নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন। ওনার কাছ থেকে আমাদের আরও অনেক আগে আসলে চলচ্চিত্র পাওয়ার কথা। উনি প্রথম চলচ্চিত্র ডুবসাঁতার, কিন্তু এরপরে যে মানুষটি আসলে আরও 15 বছর আগে চিত্রনাট্যের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন, সেই মানুষটির নিজের চলচ্চিত্র দেখবার জন্য আমাদের অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। আমি আতিক ভাইকে অভিনন্দন জানাই যে শেষ পর্যন্ত এই মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় তার এই ছবিটি মুক্তি পেয়েছে। আমি জানি যে আরও দুটি সৃজনশীল জীবন ঘনিষ্ঠ শিল্পসম্মত চলচ্চিত্র নির্মাণ শেষ পর্যায়ে আছে। আমরা হয়তো এই লালমোরগের ঝুঁটির পরেই সেই দুটিও দেখতে পাবো। এর একটির নাম পেয়ারা সুবাস, আর একটি মানুষের বাগান। আমি অ্যাকচুয়ালি আতিক ভাইয়ের প্রতিটি কাজের জন্য আমি অপেক্ষা করি। আমি এরপর এই কাজটি নয়, শুধু এরপরের দুটি কাজের জন্য আমি অপেক্ষা করব। আতিক ভাইয়ের সাথে কাজ করার জন্য অপেক্ষা করি যখন, আর এটা অনেক আগে শুরু হওয়া কাজ, অনেকেই পরের ফেজে যখন 19-এ শ্যুট হয়েছে তখন ঢুকেছে, কিন্তু আমরা শুরু থেকেই 2014 ওই সময়টায় শুরু করেছি কাজ। নিঃসন্দেহে ভালো, কিন্তু যেহেতু আমি একটু পেছনেও ছিলাম, যার জন্য আজকে মানে সম্মাননা পেলাম, সেই জন্য আমি টোটাল গল্পটা জানি। তো যতটা না যে শুধু অভিনয় করলাম চলে গেলাম এরকম না, তার থেকেও বেশি যে হচ্ছে না, কখন থেমে আছে ছবিটা, আবার কি হবে, দরকার পড়লে গল্পটা একটু চেঞ্জ হবে, সেই মানে টোটাল ব্যাপারটার মধ্যে ছিলাম। সেই জন্য এই ছবিটার প্রতি ভালোবাসাটা অনেক মানে তীব্র। তো শেষ পর্যন্ত ছবিটা যে মানে মুক্তি পেল তাতে আমি অনেক খুশি। আর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের একটা ছবি, আমার অভিনীত মুক্তিযুদ্ধের একটা ছবি মুক্তি পেতে যাচ্ছে, সেটা একটা দারুণ ব্যাপার। মানে এইটার জন্য আমি আরো বেশি খুশি। লালমোরগের ঝুঁটিতে অভিনয় করে খুবই ভালো লাগছে, কারণ স্বাধীনতার 50 বছর পূর্তিতে সেটার যে একটা গিফট আমাদের পক্ষ থেকে আমরা বাংলাদেশকে দিতে পেরেছি, সেটার একটা অংশ হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে। আর সবাই যদি হলে আসে আমার মনে হয় আমার আরো ভালো লাগবে। যেই চরিত্রটিতে আমি অভিনয় করেছি, আমি আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি এটা দর্শকই বলবে ছবিটা দেখে। আমি আসলে অনেক ভয়ে ছিলাম, স্টিল আই এম সো নার্ভাস অ্যাবাউট মাই ক্যারেক্টার, বিকজ আমার কিছুই করার নাই। তো সেই জায়গা থেকে আমি এখনো নার্ভাস। যদি দর্শক আমাকে এই চরিত্রে গ্রহণ করে আমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। আমার ছেলে আসলে ও বড় হয়েছে এই মুক্তিযুদ্ধের পরিবেশে। আমার পুরো পরিবার মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। ও প্রচুর মুক্তিযুদ্ধের উপর বই পড়তো। এইসব কারণেই মনে হয় ওর যে অভিনয়টা আজকে দেখলাম গোলাপ চরিত্রে, আমি ভাবতে পারিনি যে আজকে আমার ছেলে নেই, ও এরকম রাজাকারের চরিত্রে অভিনয় করতেছে। আমার ভেতরটা খারাপ লাগছিল যে ও কেন এরকম চরিত্রে অভিনয় করলো। আমার খারাপ লাগছিল যে ও এই চরিত্রটায় গেল কেন, একেবারে রাজাকার। আমি যেটা ঘৃণা করি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো রাজাকারদের ঘৃণার চোখে দেখা হয়, সেক্ষেত্রে আমার ছেলেই এই চরিত্রটা অভিনয় করছে। একেবারে
হুবহু মনে হচ্ছে রাজাকার সে। কারণ আমাদের এই বর্তমান সময়ে যে আর্থসামাজিক রাজনৈতিক যে পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি বা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বসবাস করছি, এই জায়গা থেকে উত্তরণের পথে যেতে গেলে আমি আমার দেশের কথা শুনবো না, দেশের গল্প শুনবো না, দেশের পরিবারের কথা শুনবো না, আমাদের গল্পের কথা আমরা শুনবো না, বা আমাদের শোনা উচিত আমি বলে মনে করি। এবং এটার থেকেই আমরা একটা ক্রান্তিকাল পার করছি বলে আমি মনে করি। এবং এখানে মুক্তিযুদ্ধের অনেক পরিচিত গল্পের বাইরে এটি একটি অপরিচিত গল্প আছে, ডিসকভার মানে আমরা ডিসকভার করতে পারিনি, অনাবিষ্কৃত কিছু বিষয়। ধরুন এটার সেন্স অফ দেখার দৃষ্টিভঙ্গিটা এরকম যে আমরা যতগুলি পরিচিত জিনিস দেখেছি, যেভাবে দেখেছি তার থেকে এটা একটু ডিফারেন্টভাবে দেখা, যে এই ধরনের বিষয়টিকে নিয়ে আসেনি। অনেক ধরনের এসেছে আমরা দেখেছি, কিন্তু এরকমটা আসেনি। এটিকে আলাদা বিষয়, কারণ আমাদের তো আসলে অনেক কিছু জিনিস আমরা আবিষ্কার করতে পারিনি। 270 দিনের যে ঘটনা, যারা যুদ্ধ করেছে যুদ্ধের কাহিনী জানি, যারা ঘরে, ওই যে বললাম যে ঘরে থেকে যারা যুদ্ধ করেছে তাদের ব্যাপারটা জানি না, যে জনপদের কথা উঠে আসেনি সেই লোকটির কথা তো আমি জানি না, অনেকে মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধের কথা তো আমি জানি না। আমি কি বলতে পারবো যে আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের প্রতিটা দিনের কথা, রাতের কথা, প্রতিটা মুক্তিযুদ্ধের কথা, প্রতিটা দিন রাতের কথা আমরা সবাই আবিষ্কার করতে পেরেছি? পারিনি। তো যেহেতু পারিনি, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের সেই জায়গার থেকে আমরা এই জিনিসগুলোকে দেখবো, ফাইন্ড আউট করবো, ডিসকভার করবো, এবং এটাকে নিয়ে যদি আমাদের এখান থেকে যদি আমাদের শিক্ষণীয় কিছু থেকে থাকে, তাহলে যে বলছি যে আমাদের ক্রান্তিকাল অতিক্রম করছি, সেটা থেকে উত্তরণের পথে আমি মনে করি যে আমরা সবার বাংলাদেশের যারা দর্শক আছেন, যারা সিনেমা দেখেন, বাংলা সিনেমার অবস্থার যে অবস্থা, যে আমরা যেখানে যেভাবে চিত্রিত করি না কেন, সেখান থেকে উত্তরণের কালে একটা আমার মনে হয় যে আমাদের দেশের সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, একেবারে রাখছে না। এখন আমাদের এখান থেকে যারা কাজ করি, আমরা তাদেরই একটা ভূমিকা রাখা প্রয়োজন আছে, যেখান থেকে আমরা সবাই যদি একাত্ম হতে পারি, সেখান থেকে হয়তো বেরিয়ে যাওয়ার রাস্তা আমরা বের করতে পারবো। 1971 সালে একটি ঘটে যাওয়া ঘটনা বাঙালি জাতির উপর, বাঙালি জাতির সাথে এই ঘটনাটি ঘটেছে, এরকম একটি অত্যাচার, এরকম একটি নির্যাতন, এবং একটা অন্যায় ঘটে গেছে। তো সেটি আমি দেখিনি, আমি এই প্রজন্মর ছেলে, আমি দেখিনি। যারা 50-এর বয়সের কম আছি, আমরা কেউই মুক্তিযুদ্ধ দেখিনি। তো এই নতুন প্রজন্মর আর পুরাতন প্রজন্মের মাঝখানে লালমোড়ক হতে পারে একটি সেতু, যেই সেতুটি দিয়ে আমি আমার চেতনা, আমি আমার পরম্পরা, আমি আমার চেতনাকে আমার পূর্ববর্তী প্রজন্মের সাথে এবং আমার পরবর্তী প্রজন্মের সাথে আমার চেতনাটিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য লালমোড়কের জুটি হবে সেতু। এই জন্য সেতু যে অনেক অদেখা, অনেক অজানা, এবং রুবেল ভাই বলল যে আনডিসকভার্ড, হুইচ ইজ ভেরি ট্রু, যে অনেক আনডিসকভার্ড স্টোরি এবং অনেক মুহূর্ত যা ঘটে গিয়েছিল 1971-এ, তার একটি আলামত আমরা দেখতে পাবো। যে কারণে আমরা বলবো যে এই বর্তমান প্রজন্ম এবং আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ করেছে এবং দেখেছে, এই দুই প্রজন্মের মাঝখানে চেতনার একটি সেতু হতে পারে লালমোড়কের ছুটি। এবং আগামীকাল আমি দর্শকের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের বৃদ্ধ বাবা মা এবং আপনাদের সন্তান সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে আসুন। তবেই আমরা আমাদের চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনায় আমরা ভর করে, যে চেতনার ডানায় আমরা ভর করে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ডাকেই তো আমরা সবাই একসাথে হয়ে রাজপথে এসেছিলাম এবং আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। এবং যেমনি একটা মোরগের ডাকে ভোর হয়, সকাল হয়ে ওঠে, ঠিক তেমনি জাতির পিতার ডাকে আমরা 7ই মার্চের ভাষণে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তো এই চেতনাটিকে কিভাবে আমাদের শ্রদ্ধেয় নুরুল আলম আতিক ভাই এই লালমোড়কের জুটিতে সিম্বলিক নামের মধ্যে দিয়ে একটি সত্য ঘটনাকে, সেই 3000 মানুষকে বন্দি করে নিয়ে আসলো একটি বন্দি দশার মধ্যে সৈয়দপুরের, সেই দশার মধ্যে থেকে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে মানে বাঙালির চেতনাকে দাবিয়ে রাখতে পারে নাই। যেমনি জাতির পিতা বলেছিল যে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবা না, ঠিক আসলেই তাই হয়েছে। এখানে একটি নারী চরিত্র যে অভিনয় করেছে তাকেও দাবিয়ে রাখা যায় নাই। ঠিক অনুভূতিটা বলতে পারবো কিনা জানি না, কারণ প্রথমবারের মতো একটু বড় স্ক্রিনে দেখলাম, যদিও আমি কালকে আবার সিনেপ্লেক্সে দেখব। সবাই যখন শেষ দৃশ্যটা হচ্ছিল এবং সবাই যখন তালি দিচ্ছিল, তখন আসলে কেমন জানি লাগছিল। তখন মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখলাম পুরোপুরি। আমি একদমই ভাবতে পারছিলাম না যে ওই পদ্ম আসলে আমি সেটা ভাবতে পারছিলাম না। কেমন যেন সবার তালিতে আমার কেমন যেন মানে আমি বুঝাতে পারবো না হয়তো অনুভূতিটা ঠিক কেমন, মানে খুব আনন্দের বা খুব কান্না পাচ্ছিল বা কি মনে হচ্ছিল। তবে একটা জিনিস মনে হচ্ছিল যে যদি আসলে 71-এ জন্ম হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। এখন মনে হচ্ছে যে কেন আমি এত দেরিতে জন্মালাম, এটার একটা দুঃখ মনে হয় থেকে যাবে সারা জীবন, যারা আসলে মুক্তিযুদ্ধ দেখেনি আমাদের জেনারেশনের। তবুও এই ছবিটা করার সময় পদ্ম হয়ে যখন শুটিং করছিলাম, মনে হয় সেই সময়টা একটু
হয় না যে আমরা তো সারা জীবন আসলে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি যারা, আমরা গুণীদের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। তো সব সময় আমার মধ্যে না কেমন যেন একটা মানে এক্সাইটমেন্ট কাজ করতো যে কেন আমি এত দেরিতে জন্মেছি। এটা সবসময় মনে হতো আমার যে যদি আমি ওই সময় জন্মাতাম অবশ্যই আমি যুদ্ধে যেতাম, এটা শিওর। সো এই সিনেমাটা করার সময় মনে হয় কিছুটা হলেও পদ্ম হয়ে আমার কিছুটা হলেও ইচ্ছার একটু মানে কি বলবো, এটাকে কিছু কি পূরণ হলো কি হলো না, কিন্তু আমি এই যে পদ্ম হতে পারলাম, মুক্তিযুদ্ধের একটি প্রেক্ষাপটে কিছুটা সময় কাটাতে পারলাম, শুটিংয়ের সময়টুকু, বা এই যে এখন ছবিটা আমি দর্শকের কাছে নিয়ে আসছি, দর্শকরা দেখবে আমাকে পদ্মরূপে, আমার মনে হয় কিছুটা হলেও আরাম লাগছে। ভাষা যদি নিজের আয়ত্তে না থাকে সেটা বিশাল সমস্যা একজন অভিনেতার জন্য। যখন আপনার ভাষাটা আপনার নিজের আয়ত্তে থাকবে তখন আপনি কিন্তু অনেক কিছু করে ফেলতে পারবেন, চাইলে নানান ধরনের ইম্প্রোভাইজ করা যায়, মানে হয় না এক্সপ্রেশনস একটু হু হা ব্যাপারটাও, মানে একটা যখন স্পেসিফিক ভাষা থাকে তখন খুব ডিফিকাল্ট হয় আর কি, যদি আপনি সেটা না জানেন। তো সেই জায়গা থেকে আমাদের শুটিংয়ে একজন শিক্ষক ছিল যিনি সারাক্ষণ আসলে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা শেখাবার দায়িত্বে ছিলেন, যিনি আমাকে এবং আশিস খন্দকারকে। আমি আসলে শুটিংয়ে গিয়েছিলাম 8 দিন আগে, মানে আমার ডেটের 8 দিন আগে আমি গিয়েছিলাম শুটিংয়ে, শুধুমাত্র মোরগ এবং ভাষাটার জন্য, যে 8 দিন যাতে আমি একদম এই মানে ভাবনার জীবন থেকে বাদ দিয়ে পদ্ম হতে পারি। 8 দিন যদিও কম সময়, বাট তারপরেও আমার মনে হয়েছে 8 দিন যদি আমি একটু ভাবনা থেকে বেরিয়ে একটু পদ্ম হওয়ার চেষ্টা করি সেটা মন্দ না। এবং বাঘার সাথে সময়টা, বাঘা মানে মোরগ, আমার যে মোরগ, বাঘার সাথে সময়টা কাটানো এবং বাঘাকে নিজের মতো করে নেয়া এবং ভাষাটা, এই কারণেই আসলে আমি 8 দিন আগে গিয়েছিলাম। বাট ভেরি ডিফিকাল্ট, আসলে অন্য ভাষা থাকলে ইটস ভেরি ডিফিকাল্ট। আপনাদের পছন্দ হলেই আমার ভালো লাগবে। আমাদের এই স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন, এই পতাকা পাওয়ার জন্য 30 লক্ষ লোকের আত্ম, 2 লক্ষ মা বোন কিভাবে নির্যাতিত হয়েছে তা আমরা দেখেছি। এবং নারীরা কেবল অবলাই ছিল না, নির্যাতিত হন নাই, তারা যে কিভাবে প্রতিশোধ নিতে পারে শেষ দৃশ্যে অবশ্য সেটা আমরা সবাই দেখতে পেয়েছি, আপনারা দেখেছেন যে তারা এই প্রিয় মাতৃভূমির জন্য ওই নর পশুদের বিরুদ্ধে কিভাবে সর্বোচ্চ রিস্ক নিয়ে কিভাবে হায়ানাদের তারা শায়েস্তা করেছে। যখনই সময় পায় তখনই মহান মুক্তিযুদ্ধের যারা পরাজিত শক্তি, সেই পাকিস্তান হানাদার বাহিনীর যারা দোসর, আল-বদর, আল-শামস, রাজাকার, তারা কিভাবে ঘৃণ্য ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধের সময়কাল। পাকিস্তানি সৈন্যরাই যে অন্যায় অত্যাচার করেছে, তাদের দোসররা কি করেছে সেটাও আমরা দেখেছি। 71-এর 16ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে বা তারা বিতাড়িত হয়েছে, চলে গেছে, কিন্তু তাদের দোসররা কিন্তু এখনো আমাদের সাথে আছে, আমাদের সহযাত্রী হিসেবে আছে, আশেপাশে আছে। যখনই সুযোগ পায় তারা আমাদের শকুনের মতো আমাদের এই পতাকাকে খামছে ধরে সবাই উজ্জীবিত করবে, আমাদের নতুন প্রজন্মকে, তরুণদেরকে, আমাদের ভাই বোনেরা, ওনারাও এই মুক্তিযুদ্ধের কিভাবে আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা অবদান রেখেছে সেটা সিনেমা হলে গিয়ে দেখে, যেটা আমরা শুনি অনুভব করি, সেটা স্বচক্ষে দেখে নিজেরা উজ্জীবিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।